আমি এখন দাঁড়িয়ে আছি জাপানের রাজধানী টোকিও থেকে আরও প্রায় 50-60 কিলোমিটার দূরে এক প্রত্যন্ত গ্রামে। এই কারণে বলছি যে আসলে আমার দেশের বাইরে আমি কখনো বাংলাদেশের মতো গ্রাম দেখিনি। এইখানে এসে এরকম ধানের ক্ষেত, তারপরে পুরা গ্রামের মতো পুরা পরিবেশটা দেখে আমার কাছে একটু অবাকই লাগছে। বাট আমার আসলে গ্রাম নিয়েও কথা বলার ইচ্ছা নাই। টোকিওর ওই শান্ত শিষ্ট পল্লী এগুলো নিয়েও আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা মনে করতে পারবেন যে 2 দিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম। সেটা হচ্ছে আর্টসেলের যে লিড ভোকাল আছে জর্জ লিঙ্কন ডি কস্তার একটি সংবাদ দিয়ে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশের এই অন্যতম জনপ্রিয় ব্যান্ডের এই ভোকাল তিনি দেশে ফিরতে পারছেন না। সেটা হচ্ছে রাজশাহীর যেই কথিত যেই কি যেন ছাত্র পরিষদের কি জাকসু না রাকসু কিছু একটা হয়েছে, সালাউদ্দিন আম্মার নামে এক শিবিরের সন্ত্রাসী আছে, তার ভয়ে অনেকে নানানভাবে সংশয় প্রকাশ করেছেন যে আমার এই খবর অথেন্টিক কিনা, এইটা কিনা সেইটা কিনা নানানভাবে। আমি 3-4 দিন আগে টরন্টোতে ছিলাম, একটু বলে নেওয়া ভালো। টরন্টোতে আমার যেদিন প্রোগ্রাম ছিল অর্থাৎ 21শে অগাস্ট, প্রোগ্রামের পরে আমি আর আমার বন্ধু, আমি আর নাম বলছি না, আমার স্কুল ফ্রেন্ড, আমরা দুজন মিলে আমরা লিঙ্কনের সাথে দেখা করি। যেহেতু লিঙ্কন ভাই আমার আগে একটু পরিচয় ছিল আর লিঙ্কন ভাই আমাকে চেনেন নানানভাবে, ফলে আমরা একটা দীর্ঘ সময় প্রায় আমি বলবো যে 12:30 থেকে প্রায় রাত্রে 4টা 4:30 পর্যন্ত প্রায় 4-5 ঘন্টার মতো আমাদের একটা লম্বা আড্ডা হয়েছে। সেখানে লিঙ্কন ভাইয়ের পুরো স্টোরিটা আমি জানতে পারলাম যে তার মতো একজন মানুষ, যার লক্ষ লক্ষ ভক্ত আছে বাংলাদেশে, আর্টসেলের অসংখ্য ভক্ত বাংলাদেশে আছে, এরকম একজন জনপ্রিয় ব্যক্তি, এরকম একজন মানুষ কেন কানাডার একেবারে নিভৃত একটা জায়গাতে অ্যাজাক্সে এক মানে নীরব একটা রাস্তার মধ্যে এক বাসাতে আর কি, রাস্তাতে নীরব সড়কে নীরব বাসাতে তিনি সেখানে একা একা থাকেন, একদম কমপ্লিটলি একা থাকেন। তার গিটার বাজাবার জন্য তার একটা আলাদা স্পেস আছে, শোয়ার জন্য স্পেস আছে। উনি খুবই নিট অ্যান্ড ক্লিন একজন মানুষ, অনেক গল্প করেছি, কিন্তু আমার ওনার সমস্ত, উনি ভালো আছেন এমন না যে তিনি খুব কষ্টে আছেন, তিনি মোটামুটি ভালোই আছেন, ফিজিক্যালি ভালো আছেন, কিন্তু মেন্টালি ওনার সাথে কথা বলার পরে আমি খুবই বিস্ময়াভিত হয়েছি। এই কারণে হয়েছি যে আমরা অনেকে জানিই না যে তিনি সালাউদ্দিন আম্মার নামে এক শিবিরের বাচ্চা, তার ভয়ে বাংলাদেশে ফিরতে পারেন না। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে যে গত বছর, এটা 2025-এর ঘটনাই হবে, একটি কনসার্টের জন্য তাকে বুক করা হয়, কিন্তু প্রথমে সেটা 5 তারিখের জন্য হলেও পরে তারা ক্যান্সেল করে এবং তাকে সেই সময়টা জানিয়ে দেওয়া হয়নি যে এক্স্যাক্টলি অগাস্টের পরে কবে হবে। তো সালাউদ্দিন আম্মার করলো কি, 15ই অগাস্টের একটা প্রোগ্রাম করেছে, সে 15ই অগাস্টের শোক দিবসে একটা উল্লাসের প্রোগ্রাম করবে। ওই দিন আর্টসেলের একটি কনসার্ট, ওই যে টাকা তাকে দিয়েছে সেই টাকাতে তাকে 15 তারিখের প্রোগ্রাম করতে হবে বলে জানায়। স্বাভাবিকভাবে লিঙ্কন এই খবরটা পাওয়ার পরে নিজের থেকেই প্রচণ্ডভাবে সে খুব বিস্মিত হয়ে যায় যে এই 15ই অগাস্টের প্রোগ্রামে, তারপরে এছাড়াও তো বাংলাদেশ আওয়ামী লীগ যখন, বা বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারাও যখন ফেসবুকে এটা দেখলো, তারাও নানান ধরনের লেখালেখি করে, কিন্তু বাস্তবিকভাবে লিঙ্কন আমাকে যেটা জানালো যে 15ই অগাস্টের প্রোগ্রাম সে এমনিও করতো না, আর তাকে না জানিয়ে তারা এরকম পোস্ট দিয়েছে। এবং তারা স্বাভাবিকভাবে তিনি আমাকে যেটা বলেছেন যে ভাই বাংলাদেশে থাকি আর বোঝেনি তো যে কখন কিভাবে আক্রমণ হয়, এক ধরনের আতঙ্কে ভয়ে ভয়ে বাস করছি 5ই অগাস্টের পর থেকে। ফলে এই যে 15ই অগাস্টের প্রোগ্রামটা হবে সেটা সে ক্যান্সেল করার পরে সালাউদ্দিন আম্মার তাকে অনেক হুমকি ধামকি দিতে থাকে যে তাকে প্রোগ্রাম করতেই হবে, এবং প্রোগ্রাম না করলে তার সেই 15 লাখ টাকা 16 লাখ টাকা তার লস হয়েছে, সেগুলো টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এইটা বলে সে ইতিমধ্যেই তার কয়েকদিনের মধ্যেই সে আদালতে একটি মামলা দায়ের করে। শুধু মামলা দায়েরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তাকে কালচারাল ফেসিস্ট বলে তাকে তার ছবির মধ্যে জুতাপেটা করে, তাকে হুমকি দেয় ধামকি দেয়, তাকে বাসা থেকে বের হলে মারবে কাটবে, এরকম একটা অবস্থা। যেহেতু লিঙ্কনের বাংলাদেশে একটা সামাজিক অবস্থান আছে, তার জনপ্রিয়তা আছে, প্রচুর ভক্ত আছে, তাই তারা বাংলাদেশ থাকা অবস্থাতে ক্রাউডের মধ্যে কিছু করতে পারেনি, কিন্তু সবসময় একটা হুমকির মধ্যে ছিল যে শিবিরের ক্যাডার দিয়ে তাকে খুন করবে, জবাই করবে, যেটা বাংলাদেশে এখন ঘটছে। তো এর মধ্যে সে কিন্তু কিছুদিন বাংলাদেশে ছিল, মেলবোর্নে শো করেছে, বিভিন্ন জায়গায় শো করেছে। একটা পর্যায়ে লিঙ্কন বুঝলো যে বাংলাদেশে তার জন্য থাকা ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
তখন সে তার কানাডাতে ভিসা ছিল, তারপরে তার আর কিছু করণীয় ছিল না, কানাডাতে এসে সে তখন সেখানে রাজনৈতিক আশ্রয় চায়। এখন তিনি সেগুলো নিয়ে ডিল করছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই ঘটনাটা যে ঘটেছে এটা বলার পরে অনেকেই বিশ্বাস করতে পারছে না যে এটা কি আসলেই ঘটেছে। এটা আসলেই ঘটেছে মানে এই সালাউদ্দিন আম্মার নামে এই টোকাইয়ের বাচ্চা ওপেন ফেসবুকে থ্রেড দিয়েছে। এই অন্ধরা কি সেটা দেখেনি যে সে কিভাবে বলছে যে এই লিঙ্কনকে এই করবে সেই করবে। এই যে লিঙ্কনের এত 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 ভক্ত হই হই রই রই করে, তার গানের সাথে সুর মেলায়, গান গায়, এই গায় সেই গায়, এরা এখন কোথায়? এদের কোনো ভয়েস নাই কেন? বাংলাদেশের তরুণরাও যদি রাস্তা থেকে বের হয়ে আসতো বা বলতো যে ভাই লিঙ্কন ভাইয়ের নামে তুমি মামলা দিয়েছো, তুমি লিঙ্কন ভাইকে দেশে থাকতে দেবে না, এরকম একটা ব্যান্ড ভেঙে গেছে, প্রতিবাদে রাস্তায় নামতো। আপনি কাউকে দেখেছেন? শুধু মুখে মুখে যত বড় বড় কথা, ফেসবুকে বড় বড় কথা, আর আমাকে গালি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ, যে না আমি মিথ্যা বলেছি। মনে হয় যে আমাকে মিথ্যা প্রমাণ করতে পারলে আসলে প্রলয় বন্ধ হয়ে যাবে। ভাই প্রলয় বন্ধ হয়ে যায়নি। এই বাস্তবতা আপাতত মেনে নেন যে বাংলাদেশের অন্যতম সেরা ব্যান্ড আমি বলবো আর্টসেল, সেই আর্টসেল শেষ। এখন আর্টসেলের বক্তিয়ার না কাকে আর্টসেল নিয়েছে এটাকে রান করবার জন্য। তো আমি সেদিন মজা করে বলছিলাম, লিঙ্কনকেই বলছিলাম যে আর্টসেলের কাভার শোনার জন্য কারা কনসার্টে যাবে আমি জানি না, কারণ লিঙ্কন ছাড়া তো আসলে আর্টসেলের সব গানই আমার কাছে মনে হবে কাভার গাওয়া হচ্ছে। যদিও লিঙ্কনের 5ই অগাস্টের আগের ভূমিকা, তার প্রোফাইল পিকচার লাল করেছে কিনা আমার মনে নাই, বাট এই লালবদরদের পক্ষে অবস্থান নেওয়া সব কিছুই আমার অপছন্দ ছিল। লিঙ্কন তার অপারগতা আমার কাছে মনে হয়েছে যে, সত্যি কথা বলতে আমি জানি এটা লিঙ্কন হয়তো বা দেখবে, আমার একটা পর্যায়ে লিঙ্কনের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে লিঙ্কন এই বাংলাদেশে নিজেকে সংখ্যালঘু মনে করে, এক ধরনের ভয়ে থাকে, স্রোতের সাথে সে চলতে চায়। এটা তার ওই ভয় থেকে এসেছে বলে আমার কাছে মনে হয়। কারণ লিঙ্কনের সাথে আড্ডা দেওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি ওকে বলছিলাম যে আপনি যদি স্ট্যান্ড আপ কমেডি করতেন আপনি বাংলাদেশের সবচেয়ে টপ নাম করতে পারতেন। লোকটা এত মজার এবং ওই 4 ঘন্টাই ছিল এন্টারটেইনিং আসলে, সত্যি কথা বলতে। সো এরকম একটা লোক আমাদের বিপক্ষে হয়তো বা গেছে, বাট বঙ্গবন্ধুর ব্যাপারে, মুক্তিযুদ্ধের ব্যাপারে তার কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। এবং উনার মা মারা গেছে, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে উনি কানাডাতে থাকা অবস্থাতে উনার মা মারা গেলেন, তিনি মার শেষকৃত্যে থাকতে পারলেন না, ভয়ে যেতে পারলেন না। কি একটা ভয়ঙ্কর অবস্থা। এবং তার মা বঙ্গবন্ধুর কেমন ভক্ত ছিলেন, ভালোবাসতেন, এগুলো আমাদেরকে জানালেন। আমি লিঙ্কনের ব্যাপারগুলো কিছুটা বুঝেছি, কিছুটা হয়তো আমি দ্বিমত পোষণ করেছি বা করব, কিন্তু সর্বোপরিভাবে সে আমার বিপক্ষে যাক পক্ষে যাক ডাজেন্ট রিয়েলি ম্যাটারটা হচ্ছে বাংলাদেশের অন্যতম, আমরা আসলে গান বাজনা যেগুলো 80-র দশকে 90-র দশকে শুনতাম, আর্টসেলই একমাত্র ব্যান্ড ছিল যারা 1999-2000 সাল একদম শেষ দিকে এসে, ওই সময় তো আমরা গান শোনা ছেড়েই দিয়েছিলাম, অন্ততপক্ষে আমি। আমাদের কাছে আর্টসেলটাই ছিল লাস্ট ব্যান্ড যাদের গান আমরা শুনতাম সেই সময়ের, এবং এখনকার ছেলেপেলেদের কাছে তো খুবই জনপ্রিয় একটি ব্যান্ড। এরকম একটা অবস্থাতে আর্টসেলের লিড গিটারিস্টকে বাংলাদেশের বাইরে থাকতে হচ্ছে, অ্যাসাইলাম ক্লেম করতে হয়েছে এই টোকাইয়ের কারণে, শিবিরের টোকাইয়ের কারণে। এটা আমাদের জন্য অনেক লজ্জার। যারা আমাকে চ্যালেঞ্জ করে যে আমি সত্যি বলেছি কিনা, এই করেছি কিনা, সেই করেছি কিনা, এটাও একটা হাস্যকর ব্যাপার। আমার আসলে খুব বেশি যে কিছু বলার আছে তা না। এই বাংলাদেশটা তো আসলেই একটা বন্দি কারাগারের মতো হয়ে গেছে। সেখানে লিঙ্কন কেন, আরও বড় বড় স্টাররা যদি দেশের বাইরে চলে যায়, যাদের গান আপনারা দীর্ঘদিন ধরে শুনে এসেছেন, আমি খুব বেশি অবাক হব না। ফলে যারা তরুণরা আছেন, যারা আর্টসেলের গান বন্ধ করেন, তারাই প্রশ্ন করেন। লিঙ্কনের সাথে আমি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে তারপর এই তথ্য সামনে এনেছি। আমি এরকম একটা ঘটনা নিয়ে আপনাদের সাথে বানিয়ে বলবো, বা আমার মনে এসেছে আমার পলিটিক্যাল এজেন্ডা বা আমার পলিটিক্যাল সাইডটাকে আমি পরিবর্তন করার জন্য বলবো, এটা তো হতে পারে না। আমার তো একটা অব্লিগেশন আছে, একটা দায়বদ্ধতা আছে সমাজে। ফলে সেই জায়গা থেকেই বলেছি। এবং আরও অনেক কিছু আছে যেগুলো আমি বলিনি আসলে। এটা তার ক্ষতি হতে পারে, হয়তো বা আর একটু ভয়ের ব্যাপার হতে পারে, সেসব কারণে আমি বলিনি। বাট এতটুকু জেনে রাখেন যে লিঙ্কন রাজশাহীর যে সন্ত্রাসী আছে, শিবিরের সন্ত্রাসী সালাউদ্দিন আম্মার, তার কারণে, তার ভয়ে, তার হুমকিতে বাংলাদেশে আসতে পারছে না, তাকে রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছে এবং কানাডাতে সে একাকী নির্বাসিত জীবনযাপন করছেন। এই তথ্যটা দিয়ে গেলাম জাপানের এই অজানা এই গ্রাম থেকে। একটা অসম্ভব সুন্দর একটা জায়গা, কিন্তু আমাকে বলতে হলো খুবই বিষাক্ত কথা, খুবই কটু কথা। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা।